যেই টাকার পেছনে পুরো পৃথিবী ছুটছে সেই টাকার আসল পরিচয় জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি ভাবছেন? মনে মনে বলছেন আমি কি তাহলে টাকা চিনি না? হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলছি আপনি টাকা চিনেন না। যদি আপনি টাকা চিনতেন তাহলে কখনোই বলতেন না যে ৩০ টাকা কেজির পটল কি করে ৮০ টাকা কেজি হলো, আরে ১০ টাকার আলু কি করে ৬০ টাকা হয়ে গেল। সরকার কি দেখে না দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যাচ্ছে? কি আপনি এমন কথা বলেন? যদি আপনি এমন কথা বলেন তাহলে আপনি টাকাকে চেনেন না। প্রিয় দর্শক, দ্রব্যমূল্যের দাম কখনোই বাড়ে না। বাস্তব সত্য কথা কি জানেন? টাকার মূল্য কমে যায়। আর টাকার মূল্য বাড়ে বা কমে কিভাবে, তা জানতে হলে আপনাকে আগে জানতে হবে টাকার আসল পরিচয় কি। বিয়ে শাদী করার আগে কনেপক্ষ বরপক্ষের আসল পরিচয় জানতে চায়, বরপক্ষ কনেপক্ষের আসল পরিচয়, বাবা মায়ের পরিচয়, ভাইয়ের পরিচয় জানতে চায়। কিন্তু জীবনভর যে টাকার জন্য দৌড়চ্ছেন সে টাকার আসল পরিচয় কি জানা হয়েছে? যদি না জানা হয় ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা কথা বলি, ভাত খেতে খেতে বা বাদাম খেতে খেতে অথবা অন্যদিকে মনোযোগ রেখে আপনি এই ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন না। আপনাকে পুরো মনোযোগ দিয়ে গিলতে হবে শেষ পর্যন্ত কথাগুলো। তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আজকের পর থেকে আপনার জীবনটাই পাল্টে যাবে। শুরুতে বলি, টাকা পয়সা যাই বলুন না কেন, এইটা এমন একটা জিনিস যা কখনোই কারো আপন হতে পারে না। একটু ভেবে দেখুন, ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতিদের পর্যন্ত টাকার প্রতি হাহাকার থেকে যায়। এই অর্থই তো সেই জিনিস যা নির্ধারণ করে কোন মানুষ রিক্সা চালাবে, কে চায়ের দোকানের মালিক হবে, আর কে বিমান কোম্পানির মালিক হবে, কে রাজা হবে, কে বাদশা হবে। এই টাকার কারণেই তো আমরা মানুষ জাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে আকাশ ছোঁয়া ইমারত নির্মাণ করে সেখানে বসবাস করতে পারছি। কতই না ক্ষমতা এই টাকার মধ্যে, তাই না? কিন্তু কথা হলো, কে দিল টাকাকে এই ক্ষমতা? টাকার কাছে এত এত ক্ষমতা আসলো কোথা থেকে? তাহলে আমি আপনাকে বলি, টাকা এমন একটা কাগজের টুকরো যার নিজস্ব কোনো মূল্য নেই। ভাবছেন কি বলছি এসব? মূল্য নেই? আরে না, রাগ করবেন না, মূল্য অবশ্যই আছে। কিন্তু সেই কাগজের টুকরোতে মূল মূল্যটা নির্ধারিত থাকে না। টাকার মূল মূল্য অবধারিত রয়েছে বিভিন্ন জিনিসের মধ্যে। বুঝতে পারেননি? এই তো বুঝাচ্ছি। দিনরাত পরিশ্রম করে আমরা এই কাগজের টুকরোগুলো জমা করি। তারপর কি করি বলেন তো? তারপর গিয়ে নির্ধারিত জিনিস নিজের করে নিয়ে আসার জন্য এই কাগজের টুকরোকে আরেকজনের হাতে হস্তান্তর করি। আর ঠিক তখনই এই কাগজের টুকরের মূল্যটা ফুটে ওঠে। কিন্তু এই কাগজের টুকরো যদি কেউ বিনিময় হিসাবে নিতে না চায়, এই কাগজের টুকরো দিয়ে আপনি কি কোনো কিছু করতে পারবেন? ভেবে দেখুন, যাকে আপনি আপনার এই কাগজের টুকরোটা দিয়ে নিজের পছন্দনীয় জিনিস কিনে নিয়ে এসেছেন, সেই ব্যক্তি আপনার কাছ থেকে পাওয়া সেই কাগজের টুকরোকে নিয়ে অন্য জায়গায় এই কাগজের টুকরোর বিনিময়ে অন্য কিছু কিনে নেয় নিজের পছন্দ মতো। আর এভাবেই পুরো দুনিয়াতে এই কাগজের টুকরো ঘুরে বেড়াতে থাকে। তাহলে বুঝুন, আসল মূল্য কি এই কাগজের টুকরোতে, নাকি এর বিনিময় প্রথায় নিহিত রয়েছে? যাই হোক, আপনি কি জানেন এই মুহূর্তে পুরো পৃথিবীতে কতগুলো টাকা রয়েছে? দৃশ্যমান টাকার নোট হিসেব করলে সেটা হবে প্রায় $40 ট্রিলিয়ন। আর যেটা চোখের সামনে নেই সেটার পরিমাণ হবে অন্তত $1300 ট্রিলিয়ন, তথা 1.3 কোয়াড্রিলিয়ন ডলার। এখন কথা হচ্ছে, এত এত টাকা আসলো কোথা থেকে? কেনই বা এই জড়বস্তুর এত মূল্য? কেনই বা মানুষ এই জড়বস্তুর জন্য অন্যের দাসত্ব করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না? চলুন আজ সেই ব্যাপারে জেনে নিই। অর্থের কথা বলতে গেলে এই অর্থকে বিনিময় রূপে প্রকাশ করার জন্য মানুষ কি ব্যবহার করেছিল সেই সৃষ্টির শুরু থেকে আসুন ধীরে ধীরে সব জানার চেষ্টা করব। শুরু করা যাক আজ থেকে 17,000 বছর পূর্বের ইতিহাসের মাধ্যমে। এটা হলো সেই যুগ যখন টাকার কোনো চিহ্ন ছিল না। 15,000 খ্রিস্টপূর্বের কথা। তখন মানুষ ছোট ছোট দলবদ্ধ হয়ে বাস করত। তাদের মোক্ষম উদ্দেশ্য হতো শিকার করে কোনো রকমে সেটা খেয়ে নেওয়া। কিন্তু শিকার তো প্রতিদিন পাওয়া যায় না, কিন্তু খিদা আবার প্রতিদিনই লাগে। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? এক গোত্রের কাছ থেকে অন্য গোত্র সংগ্রহ করতে পারে খাবার,
কিন্তু কেউ কেনই বা নিজেদের সম্পদ থেকে আপনাকে দিতে যাবে? এতে তাদের লাভ কোথায়? লাভ ক্ষতির বিষয়টা নতুন করে আবিষ্কার করার মতো কিছু ছিল না, সেটা হিউম্যান নেচার, জন্ম থেকেই সবার মাঝে থাকে। তো সেই বৈশিষ্ট্যের প্রভাবেই শুরু হলো বিনিময় প্রথা। এক গোত্র শিকার না পেলে চলে যেত অন্য গোত্রের কাছে খাবারের সন্ধানে, বিনিময়ে সেই গোত্রকে দিয়ে দিত নিজেদের তৈরি করা নতুন হাতিয়ারগুলো। এছাড়া তো আর কোনো উপায় নেই। তবে এর আগে মারামারি করেও তারা একজন আরেকজনেরটা কেড়ে নিত, কিন্তু এতে ঝুঁকি ছিল অনেক বেশি। এই যেমন ধরুন, এক গোত্র আরেক গোত্রের কাছ থেকে মারধর করে জিনিস নিয়ে আসার সময় নিজেদের গোত্রের লোকও মারা যেত, তাদের গোত্রের লোকও মারা যেত। এতে দেখা যাচ্ছিল যে পুরো ব্যাপারটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল। তার চেয়ে বরং ভদ্রভাবে বিনিময় প্রথাটাই সবচেয়ে ভালো। মানে, আমার যা আছে তা আমি তোমাকে দিই, তোমার যা আছে তুমি আমাকে দাও। তাতে উভয়ের প্রয়োজন মিটে যায়, আর মারামারি করারও প্রয়োজন হয় না। আর তখন থেকে ভদ্রভাবে সবাই বলতে থাকলো, আমার খাবারের প্রয়োজন, তোমার প্রয়োজন হাতিয়ারের, তাহলে চলো আমরা আদান প্রদান করি, আর লাভ দুজনেরই হোক। এভাবেই হলো শুরুটা। আর এই শুরুর সিস্টেমকে বলা হয় বার্টার প্রথা। বলা হয়ে থাকে এই বার্টার সিস্টেমের প্রারম্ভ ঘটে মেসোপটেমিয়ান জাতিদের থেকে। মেসোপটেমিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জায়গার নাম, যেখানে বর্তমানে ইরাকের অবস্থান। এই জাতিরাই সর্বপ্রথম বিনিময় প্রথা চালু করেছিল। এই বার্টার সিস্টেমই মূলত পরিবর্তন ঘটিয়েছে মানুষের মাঝে। যেই জাতি একটা সময়ে মারামারি, হিংস্রাত্মক আচরণ ছাড়া কিছু পাওয়ার কথা ভাবতেও পারত না, সেই জাতি ধীরে ধীরে বিনিময় প্রথা শিখেছে। এভাবে করতে করতে হাজার খানেক বছরের মাঝেই মানুষ শিকার করার পাশাপাশি শিখে যায় চাষাবাদের কাজ। এখন তারা চাষাবাদ করে, এক একজনের কাছ থেকে এক এক জিনিসের বিনিময়ে এক একটা জিনিস নিয়ে থাকে। কিন্তু বিপত্তি বাধল কোথায় জানেন? এত এত জিনিস বিনিময় করতে গিয়ে মানুষ হিসেব রাখতে ভুলে যেত যে কখন কার কাছ থেকে কিসের বিনিময়ে কি নিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল নিজেদের বিনিময় প্রথাতে কিছুটা পরিবর্তন আনতে হবে। যেহেতু তারা সবকিছু মনে রাখতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নিল সবকিছু লিখে রাখবে পাথর বা মাটির উপরে। লিখন বলতে আমাদের মতো অক্ষরের ব্যবহার নিশ্চয়ই নয়, তখন যেমন লিপির প্রচলন ছিল বা তারা যেভাবে লিখতে পারত সেভাবেই লিখত আর কি। তো এখান থেকে কিন্তু শুরু হলো অ্যাকাউন্টিং সিস্টেম। তবুও সমস্যার সমাধান কিন্তু হলো না, যেহেতু ধীরে ধীরে বিভিন্ন ধরনের ফসলের চাষ হতো, নানান ধরনের জিনিসপত্র ছিল, মানে বাজারটা ভার্সাটাইল হয়ে গিয়েছিল, অনেক বেশি পণ্য আনা নেওয়া ছিল। এই যেমন ধরুন, আমার একটা জিনিস সেটা আপনার কাছে আছে, কিন্তু আপনার যা প্রয়োজন সেটা আবার আমার কাছে নেই, সেটা আরেকজনের কাছে আছে। তাহলে বিনিময়টা হবে কি করে? ঝামেলা হয়ে গেল। এবার এই ঝামেলার সমাধান করতে গিয়ে তারা ভাবলো, তাহলে এমন একটা জিনিসকে নির্ধারণ করা হোক যেটা আমার, আপনার, সবার প্রয়োজন হবে। আর সেই একটা জিনিস হলো অর্থ। এই অর্থ সেই অর্থ নয় যা আমি আপনি ব্যবহার করে থাকি। এই অর্থকে বলা হয় কমোডিটি মানি। মানে আপনার কাছে যা আছে সেটাকেই আপনি অর্থ হিসাবে ব্যবহার করতে পারবেন। হাঁড়ি, পাতিল, গরু, মহিষ, ধান, ভুট্টা, ময়ূরের পেখম, দা, বটি, লবণ, পশুর চামড়া, মাছের দাঁত, নেশার দ্রব্য, এমনকি মানুষও। জি, ঠিক শুনেছেন, তখন মানুষকে ব্যবহার করা হতো কমোডিটি মানি হিসাবে। যার কাজ করার জন্য মানুষের প্রয়োজন হতো, সে অন্যের কাছ থেকে তার কাঙ্ক্ষিত জিনিসের বিনিময়ে নিয়ে যেত মানুষদেরকে দাস করে। ইয়াপ দ্বীপের মানুষজন আবার অর্থ হিসাবে ব্যবহার করত ডোনাটের মতো দেখতে বিশাল বিশাল পাথর। এক একটা পাথরের ওজন 5 টনের মতো হতো। এগুলোর চাহিদাও ছিল খুব বেশি। একবার এই পাথর কোনো জায়গায় রাখা হলে সেটা সেখানেই থেকে যেত, শুধু মনে রাখা হতো এই পাথরটি কার ছিল। কমোডিটি সিস্টেম এর কারণে মানুষের জনজীবন অনেকখানি সহজ হয়ে যায়, ব্যবসা প্রথার বেশ অনেকটা প্রসার ঘটে। কিন্তু এই রীতিতেও সমস্যার অভাব ছিল না। এই যেমন ধরুন, একজন একটা লোহার হাতিয়ারের বদলতে অ্যালকোহল জাতীয় জিনিস দিল। লোহার জিনিসের মূল্য আর অ্যালকোহলের মূল্য নিশ্চয়ই এক নয়। আবার লোহা যতদিন ধরে টেকসই থাকবে, অ্যালকোহল ততদিন ধরে থাকবে না। তাহলে সেক্ষেত্রে দুটোর মূল্য ভিন্ন হয়ে গেল। এই কারণে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে লাগলো। তারা ভাবলো, আমাদের এমন একটা জিনিস লাগবে যেটার মূল্য নির্ধারিত হবে, সবার জন্য একই থাকবে। এই ট্রেডিং প্রথার ক্ষেত্রে 600 খ্রিস্টপূর্ব, মানে আজ থেকে 2600 বছর পূর্বে শুরু হলো মেটালিক মানির প্রচলন। সোনা ও রূপার মিশ্রণে তৈরি করা হতো পয়সাগুলো। সেগুলোর গায়ে খোদাই করা থাকত সিংহ ও মহিষের চিত্র। মানুষজন দিনরাত পরিশ্রম করে বিনিময়ে পেত মাত্র 2 পয়সা, যা দিয়ে তাদের খাবারের যোগান দেওয়াও সম্ভব হতো না। ভালো করে দেখুন, এটা হলো পৃথিবীর প্রথম মুদ্রিত পয়সা।
স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পৃথিবীর প্রথম মুদ্রিত পয়সা, লাইডিয়ান স্ট্যাটার। বলা হয়ে থাকে 1000 খ্রিস্টপূর্বে চীনারাই সর্বপ্রথম পিতল ও তামার সংমিশ্রণে পয়সা মুদ্রণ করে। তো লাইডিয়ান পয়সা মুদ্রণের পর তো যেন পয়সা মুদ্রণের বর্ষণ শুরু হয়। রাজা বাদশারা তো কোমরে দড়ি বেঁধে পয়সার উৎপাদন শুরু করে দেয়। সেই থেকে শুরু হয় পয়সা দিয়ে ব্যবসা করার রীতি। দেখতে গেলে মেটালিক মানিও কিন্তু কমোডিটি কারেন্সির মতোই, কম হলে বোঝা যায় না। কিন্তু ব্যবসার পরিধি যখন বড় হতে শুরু করলো তখন আসল সমস্যা দৃষ্টিগোচর হলো। 500 খ্রিস্টপূর্বে এমন একটা সময় যখন জোরে সোরে চলছিল ওভারসিজ ট্রেডিং, মানে গ্লোবাল ট্রেডিং, এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি রপ্তানি, এটা খুব জমজমাট হয়ে উঠেছিল। তো এই ব্যবসার রীতিতে পয়সার প্রচলন বেশ ভালো ছিল, যেহেতু আগে থেকে পয়সাটা জনপ্রিয় হয়েছিল। যত বেশি উপাদান তত বেশি পয়সা, আর এই বিনিময় প্রথা চলত জাহাজের মাধ্যমে। এখন জাহাজে করে পয়সা আনা নেওয়া করতে গেলে দেখা যেত যে পরিমাণ মাল নেওয়া হয়েছে ঠিক সে পরিমাণ পয়সা এখন জাহাজেই ধরছে না, পয়সার ভার আরও বেশি হয়ে গিয়েছে। পয়সার অতিরিক্ত ওজনের কারণে সেগুলো আনা নেওয়া করতে কষ্ট হচ্ছে, এছাড়া চুরির সম্ভাবনা তো রয়েছেই। তাই সবাই ভাবল অন্য একটা মাধ্যম খুঁজে নেওয়া যাক, এমন একটা মুদ্রা বের করা হোক যেটার ওজনও কম হবে, আনা নেওয়া করতেও সুবিধা হবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আপনাদেরকে বলে রাখি, এভরিবডি লাইকস প্রোগ্রেস বাট নোবডি লাইক চেঞ্জেস। মানে সবাই চায় উন্নতি হোক, কিন্তু পরিবর্তনের বেলায় কেউ এগিয়ে আসে না, মানে পরিবর্তন চায় না। আর এটাই হয়েছে পেপার মানির ক্ষেত্রে। বলে রাখি, পেপার মানি সর্বপ্রথম প্রচলন করেছিলেন চেঙ্গিস খানের নাতি। তিনি সর্বপ্রথম বার্ক ট্রি তথা গাছের ছাল দিয়ে এক প্রকার কাগজ তৈরি করে সেই পেপার মানির প্রচলন ঘটান। কিন্তু ওই যে বললাম, কেউ পরিবর্তন পছন্দ করে না, আর করবেই বা কেন? কুবলা খান মানে চেঙ্গিস খানের নাতি, তিনি তো তখন চীনের রাজা ছিলেন। তো মানুষজন তাকে এনে দিত ভরপুর হিরে আর জহরত, তার পরিবর্তে সে দিত একটা কাগজের টুকরো। তবে পছন্দ না করলেও নিতে তো হতো, আর যে নিতে চাইতো না তাকে সোজা মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়ে দেওয়া হতো। ওই পেপার মানিগুলোর উপরে কি লেখা থাকতো একটু বলে রাখি। এগুলোর গায়ে লেখা থাকতো IOU, মানে হলো আমি তোমার কাছে ঋণী, তুমি এই কাগজ নিয়ে যাও আর আমাকে তোমার হীরা দিয়ে দাও বা যা আছে সম্পদ দিয়ে যাও। যখন তোমার আবার আমার এই সম্পদের প্রয়োজন হবে তখন আবার এই কাগজ আমার কাছে নিয়ে এসে তোমার সম্পদ নিয়ে যেও। মানুষ ভাবল হীরার বদলে পেপার মানি কেন, পেপার মানিকেই মূল কারেন্সি বানিয়ে ফেলা যাক। ব্যাস, শুরু হয়ে গেল। মানুষ সবসময় যে পেপার মানি দিয়ে তারা পুনরায় আবার তাদের সম্পদ রাজার কাছ থেকে ব্যাক নিয়ে যেত এমনটা হতো না, বরং ওই পেপার মানিটাই একজন আরেকজনকে দেওয়া শুরু করে দিল। কারণ সবাই জানে এই পেপার মানি হাতে থাকা মানেই রাজার কাছে তার সম্পদ নিশ্চিতভাবে নিরাপদভাবে রয়েছে। তো চীন থেকে ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়তে থাকে আশপাশের বিভিন্ন দেশে। তখনও কেউ বুঝতে পারেনি যে চেঙ্গিস খানের নাতির তৈরি করা এই কাগজের টাকা একসময় পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যাবে। এটার ক্ষমতা এতটাই বাড়বে যে সেটা আর কমানোর উপায় থাকবে না। আর সেই ক্ষমতা বলেই তৈরি হওয়া শুরু হলো ব্যাংক। IOU নামের এই পেপার মানি সব জায়গায় ছড়াতে ছড়াতে একটা সময় পরে গিয়ে মানুষ ব্যাংক খুলে বসে। তো ব্যাংক থেকে মানুষ IOU এর পেপার মানি নিয়ে যেত আর তার বদলে রেখে যেত তাদের স্বর্ণমুদ্রা। এর কারণ হচ্ছে ব্যাংকের কাছে স্বর্ণমুদ্রা নিরাপদে থাকবে, নিজের ঘরে যদি স্বর্ণমুদ্রা রাখে তাহলে তো সেটা চুরি হওয়ার সম্ভাবনা বেশি। আর এদিকে ব্যাংক কি করলো দেখুন, আপনারা তো জানেনই ব্যাংকের হাতে ক্ষমতা গেলে তারা কি করে। আসলে ব্যাংক টাকা ইনকাম করে মানুষকে ধার দিয়ে। তো নিজের হাতে তৈরি করা IOU পেপারের মূল্য যখন বেড়ে যেতে দেখলো তখন ব্যাংক কি করলো, তার নিজের কাছে যত না বেশি স্বর্ণমুদ্রা আছে তার থেকেও অতিরিক্ত পরিমাণে IOU মুদ্রা ছাপাতে শুরু করে দিল। কারণ সব মানুষ তো আর IOUর বদৌলতে তাদের স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য আসছে না ব্যাংকের কাছে, সবাই তো শুধু ওই কাগজ দিয়ে লেনদেন শুরু করে দিয়েছে। তো যার কারণে এই সুবিধাটা ব্যাংক নিয়ে তারা কি করলো, অতিরিক্ত মাত্রায়, মানে যতটুকু তার কাছে স্বর্ণমুদ্রা নেই তার থেকেও দ্বিগুণ, তিনগুণ, এমনকি 4 গুণ পরিমাণে IOU মুদ্রা ছাপাতে শুরু করলো। এতে কি ঘটলো? এতে ঘটলো এক মারাত্মক বিপত্তি। দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে। যেখানে আগে 1 IOU দিয়ে একটা জিনিস পাওয়া যেত, সেই একই জিনিস এখন 10 IOU দিয়ে কিনতে হয়। এর কারণ আপনি অতিরিক্ত IOU ছাপিয়েছেন, কিন্তু সেই অনুযায়ী দেশের সম্পদ তো বাড়েনি। মানে স্বর্ণমুদ্রা বলেন বা সম্পদ বলেন, ওগুলো তো সে পরিমাণে রয়ে গেছে, কিন্তু আপনি টাকা ছাপিয়েছেন মাত্রা অতিরিক্ত।
তো মানুষ বুঝতে লাগলো যে তাদের মুদ্রার মূল্য কমে যাচ্ছে, তাই তারা আবার ব্যাংকে গিয়ে তাদের স্বর্ণ মুদ্রা ফেরত চাইল, কিন্তু ব্যাংক তাদেরকে কিছুই দিতে পারল না। ফলাফলস্বরূপ ব্যাংক থেকে মানুষের বিশ্বাস উঠে গেল। এবার তারা তাদের স্বর্ণ মুদ্রা তাদের বাসা বাড়িতেই লুকিয়ে রাখতে শুরু করলো। ফের কমে গেল আইওইউ মুদ্রার সার্কুলেশন, নানান সমস্যার দেখা মিলতে লাগলো। এবার 1816 সালে ব্রিটেন একটা নতুন নিয়ম স্থাপন করলো। তারা বলল যে এভাবে ঘরে ঘরে স্বর্ণমুদ্রা রেখে চুরি ডাকাতি বাড়ছে, তো আসো আমরা রাষ্ট্রীয়ভাবে একটা বিশ্বস্ত মাধ্যম খুলি। তারা বলল ততগুলোই মুদ্রা ছাপা হবে যতগুলো স্বর্ণ আমাদের কাছে থাকবে। এতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কমবে, মানুষের ঋণের পরিমাণও কমে যাবে। তখন থেকেই সবার এটা পছন্দ হলো। তো ব্রিটেনের এই কথা পুরো বিশ্ব পছন্দ করলো। প্রচলন ঘটল স্বর্ণের স্ট্যান্ডার্ড অনুযায়ী মুদ্রার দাম নির্ধারণের রীতি। দেখতে দেখতে ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও একই নিয়ম প্রতিষ্ঠিত হতে লাগলো এবং পরিশেষে 1900 সালে ইউএসএ স্বর্ণের স্ট্যান্ডার্ডকে নিজেদের নামে করে নিল। এই কথা তো অস্বীকার করা যাবে না যে যেই দিন থেকে অর্থের প্রচলন ঘটতে শুরু করেছে সেই দিন থেকে এই অর্থ নামক জিনিস নিজের সাথে করে আরও একটা জিনিস নিয়ে এসেছে, আর তা হলো লোভ, অর্থের প্রতি লোভ। এই লোভ কখনো কমার নয়। আপনার কাছে 1 টাকা থাকলে আপনি চাইবেন 10 টাকা হোক, 100 টাকা থাকলে চাইবেন 1000 হোক, এমনকি 100 কোটি টাকা থাকলেও আপনি চাইবেন আপনার কাছে 1000 কোটি টাকা হোক। কারণ ব্যাপারটা এমন যে এত থাকলে অত হবে না কেন? মানুষের এই ভাবনার কারণে এই যে গোল্ড স্ট্যান্ডার্ডের টাকা, মানে স্বর্ণের সমমান রক্ষা করে টাকার যে মান, সেটার মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে গেল। মানে আগে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলা আবারও শুরু হয়ে গেল। আর এই ঝামেলার কেন্দ্রবিন্দুতে কিন্তু লোভ ছিল। একটি দেশে টাকা মুদ্রণ বেড়ে গেলে হয় ইনফ্লেশন, মানে মাত্রা অতিরিক্ত টাকা কিন্তু সম্পদ কম, বা আলু পটল ফার্মের মুরগি তো কম কিন্তু টাকা হয়ে গেছে বেশি। তো গোল্ডের স্ট্যান্ডার্ড ভেঙে কিছু কিছু দেশ টাকা মুদ্রণ করা শুরু করলো। তারা ব্রিটেনের স্ট্যান্ডার্ড আর মানল না। এর ফলে শুরু হয়ে গেল ইনফ্লেশন, বেড়ে গেল দ্রব্যমূল্যের দাম। তো 1930 সালে ইউএসএ চলছিল গ্রেট ডিপ্রেশন, কারণ সেখানে তখন দ্রব্যমূল্যের মাত্রা ছিল কম, ফলে কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণে লাভ করতে পারছিল না, যার কারণে স্টাফদের বেতনও আটকে যাচ্ছিল। মানুষ পড়ে যেতে শুরু করে বিপদে। তাদের কাছে না ছিল টাকা আর না ছিল চাকরি। এই সমস্যার সমাধান করতে গিয়ে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ডলার ও স্বর্ণের সম্পর্ক ভেঙে দিলেন। এখন যা বাকি আছে তা হলো পেপার মানি। এইবার পুরো ক্ষমতা চলে আসলো পুনরায় ব্যাংকের কাছে। মানে আজ থেকে 500 বছর আগে চেঙ্গিস খানের নাতির যে ব্যাংকের হাল হয়েছে, বর্তমান ব্যাংকগুলোর একই হাল। মানে ওগুলোর স্ট্যান্ডার্ডে কোনো গোল্ড নেই। এটাকে ইংরেজিতে ফিয়েট মানি বলে। মানে গোল্ডের সাথে যখন ডলারের সম্পর্ক পুরোই ভেঙে দেওয়া হলো, শুরু হয়ে গেল পেপার মানি। পুরো ক্ষমতা চলে আসলো পুনরায় ব্যাংকের কাছে। আর ব্যাংক তো আবার পেয়েছে ক্ষমতা, ভালো করে জানে কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে হয়। শুরু করে দিল মাত্রার তুলনায় বেশি পরিমাণে মুদ্রার ছাপন। মানে গোল্ড আছে কি নাই তা জানার দরকার নাই, শুধু টাকা ছাপাও। আর এর পরিণামে কি হয়েছে? ইনফ্লেশন। মানে গোল্ডের সাথে মিল করে টাকার মূল্য অনেক নিচে পড়ে গেল। এবার এই ইনফ্লেশন আটকাতে ইউএসএ নির্মাণ করল সেন্ট্রাল ব্যাংক ফেড, যেটির কাজ হলো দেশে নোট যেন প্রয়োজনের তুলনায় বেশি বা কম না ছাপানো হয় সেটা নিয়ন্ত্রণ করা। এবার এখানে যেহেতু স্বর্ণের স্ট্যান্ডার্ড এর সাথে ডলারের কোনো সংযোগ নেই, সুতরাং ডলারের মূল্য আর তেমন নেই। ইটস জাস্ট এ পিস অফ ওর্থলেস পেপার নাও। মানে এটা জাস্ট শুধু একটা মূল্যহীন কাগজের টুকরো। ফলাফল কি হলো? এটা হয়ে গিয়েছে এমন একটা মানি যেটাকে ইংরেজিতে বলে ফিয়েট মানি। ভাবছেন কেবল ডলারই ফিয়েট মানি? না, পুরো দুনিয়াতে আমেরিকার কারেন্সি বলেন, ইন্ডিয়ার কারেন্সি বলেন, কিংবা বাংলাদেশের কারেন্সি বলেন, সবগুলোই ফিয়েট মানি। আর ফিয়েট মানি যারা বুঝছেন না, সংক্ষেপে বলি, ফিয়েট মানি হলো সরকার প্রদত্ত একটি মুদ্রা যার সাথে স্বর্ণের মতো কোনো পণ্য দ্বারা সমর্থন নেই, বা স্বর্ণের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এর নেই কোনো মূল্য, নেই কোনো স্ট্যান্ডার্ড। তাহলে আমরা যে মুদ্রার বিনিময়ে জিনিস ক্রয় করি, আমাদের ওয়ালেট, ব্যাংকে অর্থ রাখি, এগুলোর কি কোনো মূল্য নেই? না, নেই। এগুলো শুধু আমাদের ভরসা ও বিশ্বাস। আমাদের ভরসা যে এইসব কাগজের বিনিময়ে আমরা কোনো কিছু ক্রয় করতে পারব। পেপার মানির প্রচলনের কারণে দুনিয়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল, কিন্তু সেটার ব্যবহার সঠিকভাবে করা হয়নি। যাই হোক, এই পেপার মানির সাথে এমন দ্রুতগামী পৃথিবীর জন্য প্রয়োজন ছিল আরেকটি জিনিসের, আর সেটা হলো স্পিড। দুনিয়া যত দ্রুত চলছে তত দ্রুত মানি ট্রানজ্যাকশন করাটা জরুরি হয়ে পড়ছিল।
কিন্তু পেপার মানির মাধ্যমে তা করা সম্ভব হয়ে উঠছিল না। আমাদের দরকার হয়ে পড়ে ন্যানো সেকেন্ডের মধ্যে মানি ট্রানজ্যাকশনের প্রয়োজনীয়তা। অতঃপর 1980 সালে প্রচলন ঘটল ই মানি নামের ডিজিটাল মানির, আর আন্তর্জাতিকভাবে আমেরিকা প্রচলন করল সুইফট মানি। এই মাধ্যমে এক জায়গায় বসে কয়েক সেকেন্ডের মধ্যে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া যায়। এক রাষ্ট্র থেকে সুইফটের মাধ্যমে অন্য রাষ্ট্রে টাকা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দেওয়া যায় লাখ লাখ কোটি কোটি ডলার। কোনো ব্যাপার না, না চুরি হওয়ার ভয়, না ডাকাতি হওয়ার ভয়। সত্যি বলতে এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল মানি ছাড়া এক সেকেন্ড চিন্তা করাও মুশকিল হয়ে পড়েছে। বাসায় বসে কিছু কেনার দরকার হচ্ছে, ই মানির মাধ্যমে করে ফেলা যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডেই। এবার আসুন, যেহেতু প্রতি ক্ষেত্রে মুদ্রার বেলায় ঝামেলা হয়েছে, ডিজিটাল মানির ক্ষেত্রে যে ঝামেলা হবে না তা কি করে হয়? ডিজিটাল মানিরও নিজস্ব সমস্যা আছে। ডিজিটাল মানির সবচেয়ে বড় সমস্যা কি দেখা দিয়েছে জানেন? সেটা হচ্ছে হ্যাকিং। হয়তো হ্যাক করার কাজটা চুরি করার মতো সহজ নয়, কিন্তু একেবারে অসম্ভব নয়। এখন এই সমস্যার সমাধান তো করতে হবে। সমাধান হলো? হয়েছে। 2009 সালে প্রচলন ঘটেছে এমন এক মুদ্রার যেটির সাথে সম্পর্ক আছে না কোনো ডলারের, না কোনো স্ট্যান্ডার্ডের, না কোনো সরকারের, আর না আছে এতে কোনো চুরি, ডাকাতি বা হ্যাকিংয়ের ভয়। যে কারেন্সির কথা বলছি সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। আর ক্রিপ্টোকারেন্সির জগতের নেতার নাম হচ্ছে বিটকয়েন। নাম নিশ্চয়ই শুনেছেন। অনলাইনে কাজ চলে এই মুদ্রার। নাই এতে কোনো পেপার মানি, না আছে ফিয়েট মানির ব্যাপার স্যাপার, যা হয় সব অনলাইনে। ব্যাস কয়েকটা ডিজিট প্রেস করার কাজ, মুহূর্তের মধ্যে লেনদেন হয়ে যায়। প্রশ্ন হলো, কে এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন ঘটালো? তার নাম ছাড়া আর কিছুই জানে না পৃথিবীবাসী। আপনি জেনে অবাক হবেন যে এই বিটকয়েন সর্বপ্রথম পৃথিবীতে নিয়ে এসেছে তিনি একজন জাপানিজ মানুষ। তার নাম হলো সাতোশি নাকামোতো। কিন্তু এই ব্যক্তি যে কে তাই পৃথিবীর কেউ জানে না। তার কোনো আইডি কার্ড নেই, তার আইডেন্টিটি নেই। জাপানের কোথায় তিনি বসবাস করেন তা জাপান সরকারও জানে না। এখন আপনাদেরকে বলি, এই বিটকয়েন কিন্তু আমাদের দেশসহ অনেক দেশে অবৈধ। এর কারণও আছে, কারণ এই কারেন্সি তো বিশাল ঝামেলা আছে। যেহেতু এই কারেন্সির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, তাই এই কারেন্সির জন্য কোনো নিয়ম নীতিও নেই। যখন যেটা করতে চায় অপরাধীরা এই কারেন্সি দিয়ে অনায়াসে করতে পারে, কোনো জবাবদিহিতা নাই। এখন এতে যে অবৈধ কাজের মাত্রাটা বেড়ে গিয়েছে এটাও কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। যত বেশি অবৈধ কাজ তত বেশি ক্রাইম, আর যত বেশি ক্রাইম ততই কিন্তু একটা দেশের ক্ষতি, দেশে অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি। তবে আর যাই হোক না হোক, সকলেই এটা একমত যে বিটকয়েনের হ্যাকিং একেবারে অসম্ভব। সেক্ষেত্রে অনেক দেশ ভাবছে যে তাদের দেশে এটাকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বৈধ করা যায়, সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে নজরদারির আওতায় আনা যায় কিনা। আপনাদের এই কয়েনের ব্যাপারে একটা বিষয় বলে রাখি যে 2009 সালে আসা একটি বিটকয়েনের মূল্য ছিল $0। 2011 সালে, মানে 9, 10, 11, 2 বছর পরে সেটার মূল্য হয় $1 সমমূল্যের। একটি বিটকয়েন $1 সমমূল্যের। এই 11 থেকে শিফট করে 10 বছর পরে 2021 সালে গিয়ে সেটা বেড়ে দাঁড়ায় $60,000। মানে 2024 সালে হালকা বেড়ে এক বিটিসি সমান এখন $63,641। বাংলাদেশি মুদ্রায় যদি আপনি হিসেব করেন তাহলে প্রায় 75 লক্ষ টাকা। এখন এটা কি একটা স্ক্যাম নাকি সত্যি বড়লোক হওয়ার একটা উপায়, সেটা তো সময় বলবে আমাদেরকে। তবে আমাদের মতো দেশের জন্য এই মুদ্রা ঝুঁকিপূর্ণ, আর তাই এটা আমাদের দেশে অবৈধ। একবার ভাবুন, আমরা কত দ্রুত বদলে যাই, পৃথিবী কত দ্রুত বদলায়। যেখানে একটা সময়ে হাতিয়ারের পরিবর্তে খাবার পাওয়া যেত, সেখানে সেটা ধীরে ধীরে রূপ নেয় স্বর্ণ, রূপার মুদ্রায়, এরপর পেপার মানিতে। এখন গিয়ে এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে আমরা এই অর্থ দেখতেই পাই না। সত্যি বলতে টাকা বা অর্থ যাই বলুন না কেন, তা আমাদেরকে কেবল সমস্যাই এনে দিয়েছে। সমাধান করতে গিয়ে নতুন সমস্যায় পড়তে হয়েছে সবসময়। এখনও এই সামান্য পেপার মানি বা স্ক্রিনে দেখা যাওয়া কয়েকটা সংখ্যার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে গাধার মতো খাটুনি খাটতে হয়। কিন্তু দিন শেষে কী পাই আমরা? এগুলোতে কি আসলে আমাদের লাভ হয়? মোটেই না। এইসব অর্থ, এইসব কারেন্সি একটা ইলুশন, একটা মরিচিকা মাত্র। আসল অর্থ এইসব কারেন্সিতে নয়। আসল অর্থ সত্যিকার অর্থে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একটা অর্থের মধ্যে নিহিত রয়েছে। সেটা পবিত্র কোরআনেও বলা হয়েছে, এবং অসংখ্য ধর্মগ্রন্থ এই কারেন্সিটার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে, আর সেটা হচ্ছে স্বর্ণমুদ্রা। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীর আজ পর্যন্ত এটার মূল্যমান কখনোই আপ ডাউন করেনি।
এটার মূল্য সমান রয়েছে। আর এমন কোনো সম্ভাবনা নেই যে পৃথিবীতে স্বর্ণ মাত্রা অতিরিক্ত ছড়িয়ে ছিটিয়ে যাবে। অনেকে বলে থাকেন সৃষ্টিকর্তার তরফ থেকে একটা স্টেবল মুদ্রা হচ্ছে স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ। আপনার কাছে যদি সোনা থাকে বা স্বর্ণ থাকে, তাহলে বলা যায় যে আপনার কাছে একটা স্টেবল মানি আছে, যেটার ভ্যালু যুগের পর যুগ ধরে টিকে থাকবে। যাই হোক, আমার এই কথা শুনে আপনারা আবার স্বর্ণ কেনা শুরু করে দিলে কিন্তু যে সমাধান হয়ে যাবে তাও কিন্তু নয়। আপনি কিন্তু বাজারে গিয়ে স্বর্ণের বিনিময়ে পটল আর আলু কিনতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই কারেন্সি রাখতেই হবে। অন্যদিকে মাথায় রাখতে হবে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, ডিফ্লেশন এসব কিন্তু আপনার কারেন্সির সাথে চলবেই। এগুলো চক্রাকারে ঘুরবেই, বন্ধ কখনো হবে না। তাই এসব কিছু আসলে আপনাকে বুঝতে হবে। আপনার অর্থ কি পরিমাণ আছে, কোন অর্থটা কোন ফর্মে রাখা উচিত, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে পাশাপাশি ভাবতে হবে সেই অর্থটা কতটা নিরাপদ আছে। শুধু অর্থের মানের দিকে তাকালেই হবে না, এটা নিরাপত্তার দিকেও তাকাতে হবে। পৃথিবীতে এখন যত টাকা আছে তা যদি পৃথিবীর সবগুলো মানুষের কাছে বিলি করে দেওয়া হয়, তাহলে সবাই তাদের প্রাথমিক অবস্থানে ফিরে আসবে। কারণ ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। আর এটা বুঝতে হলে আমাদেরকে আগে নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করতে হবে। এইসব দ্রব্যমূল্য কেন বাড়ছে, সরকার কি করছে, এসব নিয়ে প্রতিবাদ না করে আগে আপনি এই অর্থ, এটার আসল পরিচয় কি, কেন এটার মূল্য কমে যায়, দ্রব্যমূল্যের দাম বাড়ে নাকি অর্থের দাম কমে, এই সকল অর্থ ব্যবস্থাপনা আপনাকে শিখতে হবে। কারণ যেই সমস্যাগুলোর দেখা আমরা পাই সেগুলো কখনোই থামার নয়। শিখুন। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। মানে হচ্ছে এই টাকার ব্যাপারে আপনি যত বেশি শিখবেন, আপনি তত বেশি এটা উপার্জন করতে পারবেন। সুতরাং শেখার বিকল্প নেই।